আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে যে উপদেষ্টা পরিষদের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করেছে, এটা কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত আছেন। এবং আপনারা জানেন, নতুন করে যেই তিনজন উপদেষ্টাকে শপথ গ্রহণ করানো হয়েছে, বিশেষ করে তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বাক বিতণ্ডা চলছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা রয়েছেন, সমন্বয়করা কিন্তু বিষয়টির তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানিয়েছেন। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী কিন্তু বিষয়টি আহ, তারা কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এবং তারা যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন, আপনারা জানেন যে সকালের দিকে কিন্তু রুহুল কবির রিজভী একটি পোস্টের মাধ্যমে বলেন যে বঙ্গবন্ধুর ছবি ছবি সরিয়ে ফেলাটা তিনি পছন্দ করেননি বা এটা সমর্থন করেন না বিএনপি। কারণ হিসেবে তিনি এটাও বলেন যে ইতিহাসের সবসময় কিন্তু সবার একদিন থাকে না, বা ইতিহাস এক এক সময় এক এক রকমভাবে কিন্তু চলতে থাকে। কখনো এক দল ক্ষমতায় থাকে, আবার কখনো কিন্তু অন্য দল থাকে। এর জন্য এই নয় যে একজন ইতিহাসের পাতা থেকে একজন মানুষের নাম রয়েছে আর আপনি সে নামটা কেটে দেবেন। বিষয়টি কিন্তু তারা খুব একটা ভালোভাবে নেয়নি। তবে এই বিষয়টির কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন তারা। এবং রুহুল কবির রিজভীর পক্ষ থেকে কিন্তু এটা সাফ জানিয়ে দেওয়া হয়। এবং তার কিছুক্ষণ পর দুপুরের দিকেই কিন্তু আপনার বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে কিন্তু বিষয়টি পরিষ্কার করে জানানো হয়, তারা বঙ্গবন্ধু যে ছবি সরিয়ে ফেলা হয়েছে এটার আসলে কোনো রকম পক্ষে কিন্তু বিএনপি নাই। এখন দেখেন, এটা হতে পারে রাজনৈতিক কোনো কারণ বা বিভিন্ন কারণে হতে পারে। তো আমি এদিকে এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি, আমি আপনাদের কিছুদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে যে ভারত বাংলাদেশ একটা যুদ্ধ সম্ভাবনা রয়েছে, তাও আবার আগামী 1 বছরের ভিতরে। আপনারা নিশ্চিত থাকেন সেই যুদ্ধ কিন্তু অবসম্ভাব্য এবং সেটা হবেই হবে, যার মাঝে কিন্তু কোনো সন্দেহ নেই আমি যেটা মনে করছি। কেননা আপনারা দেখেন যে ভারতের ইতিমধ্যে আপনারা জানেন যে যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন রাজনাথ সিং কিন্তু তার বক্তব্যে বলেছিলেন বাংলাদেশ এবং চায়নার বিরুদ্ধে সর্বোচ্চ যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকা। এখন দেখেন বাংলাদেশে যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এবং আপনারা এই জিনিসটাও পাশাপাশি দেখেন, যখন একটা দেশের ভিতরে বিশৃঙ্খলা চলতে থাকে, যখন একটা জাতি একে অপরের বিরুদ্ধে লেগে থাকে, যখন দেশের ভিতরে বিভিন্ন আপনার অস্থিতিশীল ও অরাজকতা পরিবেশ তৈরি হয়, তখনই কিন্তু বহিঃশত্রু মানে বাইরের আপনার যে শত্রু দেশগুলো রয়েছে তারা কিন্তু আপনার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে। এটা কিন্তু স্বাভাবিক, বা তারা তখন কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনারা জানেন মায়ানমারের মতো দেশ যারা বাংলাদেশের সাথে কথা বলতেও সাহস পায় না, তারাও কিন্তু এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশকে উস্কানি দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ভারত কিন্তু যে তাদের সাথে হাত মিলিয়ে আপনার বাংলাদেশকে উস্কানি দেবে না, এর কিন্তু তেমন গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমার মনে হয় না কেউ দেবেনও। তো কাজে বাংলাদেশের ইলেকশনের আগে বা কিছুদিন পরে এই সময়ের ভিতরে কিন্তু ভারতের ভিতরে এই সম্ভাব্য যুদ্ধটি বাংলাদেশ এবং ভারতের ভিতরে অনুষ্ঠিত হবে। প্রস্তুত হতে হবে এখনই। আপনারা জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী রাজনৈতিক কারণে আপনারা জানেন দীর্ঘদিন অবহেলিত ছিল, তাদের কাছে আধুনিক কোনো ফাইটার জেট না থাকায় দেশে যদি জরুরি কোনো যুদ্ধ অবস্থা সৃষ্টি হয় তারা গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারবে না। তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। পাকিস্তানের কাছ থেকে 40টির মতো জেএফ ব্লক 3 যে জেএফ-17 থান্ডার ফাইটার জেট রয়েছে তা ক্রয় করা হয়েছে, এবং ইমার্জেন্সি মানে জরুরি ভিত্তিতে বাংলাদেশের ভিতরে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান তিনিও কিন্তু চায়নাতে সফর করছেন। ধারণা করা হচ্ছে চায়নার তৈরিকৃত যে জেট-এনসি ফাইটার জেট রয়েছে সেটাও বাংলাদেশ ক্রয় করবে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি ভাই, যে এটা বাংলাদেশের যেই কথাটি আমি বললাম যে 1 বছরের ভিতরে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টি মাথায় নিয়ে কিন্তু এই অস্ত্রগুলো ক্রয় করা হতে পারে, যেটা আমাদের উপকারে বা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কিন্তু খুবই কাজে আসবে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক শেষমেশ বিষয়টি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং কি হয়। আপনারা জানেন যে ইতিমধ্যে যে ছাত্র অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, তারা কিন্তু এখনো পর্যন্ত রাজপথ ছাড়েনি এবং তারা স্পষ্ট করে বলেছে
যতদিন না বাংলাদেশ পুরোপুরিভাবে ফ্যাসিস্ট মুক্ত হচ্ছে ততদিন আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। এখন প্রশ্ন হলো এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না, তা সময় হলে আপনারা জানতে পারবেন। আগে ভাগে এভাবে মন্তব্য করা উচিত নয়, তাই আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।